সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক মনিরুদ্দিন আহমেদ। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আজ আলোচনা করতে চাই যে সমাজের, রাষ্ট্রের যারা প্রবীণ আছেন তাদের নিয়ে, এই অনেক বড় জনগোষ্ঠী সিনিয়র সিটিজেন বলে আমরা যাদেরকে জানি, ষাটোর্ধ্ব, তাদেরকে নিয়ে আমাদের ভাবনা এবং তাদের নিয়ে কথা বলে যে তাদের ভালো থাকা, সুস্থ থাকার খুবই জরুরি। সেই জায়গা থেকে তো ভালো থাকার জন্য কি করা দরকার তাদের, সেইখান থেকে যদি আপনি আলোচনা শুরু করেন। একদম ব্যক্তিগতভাবেই যাই, তাদের ব্যক্তিগত যে তাদের শৃঙ্খলা বা তাদের প্রস্তুতিটা কি হওয়া দরকার। আমরা অনেক সময় ভাবি যে মানুষ যত বেশি বাঁচে তত বেশি ভালো, সবাই বেশি দিন বাঁচতে চায় এবং সাম্প্রতিককালে মানুষ বেশি দিন বাঁচেও, বিশেষ করে উন্নত বিশ্বে। এটার মূল কারণ হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, স্বাস্থ্য সচেতনতা বেড়েছে, খাওয়া দাওয়া পরিবর্তন হয়েছে, ওষুধপত্র ভালো পাওয়া যায়, রোগ নির্ণয় ভালো হয়। কিন্তু সমস্যা হচ্ছে বেশি দিন বাঁচা আর সুস্থভাবে বাঁচা এক জিনিস নয়। এই পার্থক্যটা আমরা অনেক সময় বুঝতে চেষ্টা করি না। ধরুন একটা মানুষ, কেউ যদি 110 বছর বা 20 বছর বাঁচে, স্বভাবতই একসময় তার মনে হয় যে আমি বেশি দিন বেঁচেছি ঠিকই আছে, কিন্তু এই বেশি দিন বাঁচাটা আমার জন্য সুখকর হচ্ছে না আর ইদানিং। কারণটা হচ্ছে বৃদ্ধ বয়সে মানুষের সহযোগিতা প্রয়োজন হয়, সাহায্যের দরকার হয়। একা একা মানুষ চলাফেরা করতে পারে না, তখন একা একা জীবনকে বয়ে নেওয়াটা দুর্বিষহ মনে হয় তার কাছে। তখন মনে হয়, কারো কাছে মনে হয়, জার্মানিতে এই বৃদ্ধা মহিলার সাথে আমার জানাশোনা ছিল, 110 বছর মতো বয়স। তিনি আমাকে বলেছিলেন যে এক সময় যে আমার আগেই মরে যাওয়া উচিত ছিল, একা, তার ছেলে মেয়ে নেই, স্ত্রী স্বামীও নেই, সুতরাং অনেক আগে মরে যাওয়া উচিত ছিল। আমি বললাম, আপনি এই কথা কেন বলছেন? তুমি জানো না আমার যে কি কষ্ট, আমার সব রান্না বান্না, খাওয়া দাওয়া, বাজার, সবকিছু, ঘর মোছা, সবকিছু আমার নিজের হাতে করতে। আমি তো 110 বছর 110 বছর বয়স। সুতরাং আমরা বেশি দিন বাচ্চা, সুস্থভাবে বাচ্চা, এটা আমরা একবার বলবো না। তো তারপরেও তো আপনি ইচ্ছা করলে তো মরে যেতে পারেন না, যেহেতু এখন আমাদেরকে বিজ্ঞান, প্রযুক্তি এবং সবকিছু এমন পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের বাংলাদেশেও এখন অনেক মানুষ আপনার অনেক বছর বাঁচছেন। আমি ছোটকালে দেখতাম যে মানুষ যখন 50-55 বছর বয়সে মারা যেত, সে চুল দাড়ি পেকে গেছে, তখন আমরা বলতাম যে পরিণত বয়সে মারা গেছেন, বৃদ্ধ। কিন্তু এখন আপনার 70 বছর বয়সে আমি দেখি সে সারা গ্রাম চষে বেড়াচ্ছেন, হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, নিজের কাজ নিজে করছেন, শহরেও তাই দেখছি আমি। সুতরাং এখন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মেডিকেল সায়েন্সের জন্য এটা একটা বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বয়স্ক মানুষের যে কতগুলো সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাগুলোকে মোকাবিলা করার মতো শক্তি আমাদের কাছে নেই, চিকিৎসা বিজ্ঞানের কাছে এখন পর্যন্ত নেই। তো সেই সমস্যা সমাধান কবে নাগাদ পাওয়া যাবে সেটার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। যেমন ধরেন, মানুষের বয়স যখন বেশি হয়ে যায় তখন স্মৃতিভ্রমে ভোগে। একটা এক্সাম্পল আপনাকে আমি দিচ্ছি, যেটাকে বলা হয় ডিমেনশিয়া বা আলজাইমার ডিজিজ, যেটাকে এখন ইদানিং বলা হচ্ছে, যে আপনি কিছু মনে রাখতে পারবেন না, ভাবনা চিন্তা বা মনে রাখার বা সে অনুপাতে আপনাকে কথা বলা বা কাজ করার যে আপনার সমন্বয়, সেটা থাকে না অনেক সময় মানুষের। তখন মানুষ সামান্য 1 মিনিট আগে কি বলেছে সেটা তার ভুলে যাচ্ছে। তো সুতরাং এই অবস্থাতে তার পক্ষে জীবন ধারণ করা কষ্টকর হয়ে যায়, তাকে সাহায্য করতে হয়। সাহায্যের হ্যান্ড তো নাই, এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো নাই। এবং আমাদের দেশও ইদানিং এই যে বৃদ্ধদেরকে বা প্রবীণদেরকে সময় দেওয়ার মতো সুযোগ, আমাদের সেই সুযোগ আমরা দিতে পারছি না। সুস্থ থাকার জন্য যে তার জীবনের অভ্যাসগুলো, খাদ্যাভ্যাস, প্রতিদিনের যে অভ্যাসগুলো আছে, সেগুলো নিয়ে যদি কথা বলেন। হ্যাঁ, সেটা যেমন ধরেন আপনি লাইফস্টাইলের কথা আমি বলেছি, আপনাকে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। যেমন আমরা সাধারণত প্রবীণ বলে থাকি যদি 65 বছরের বেশি বয়স হয়ে থাকে, 60-এর পরে, কোন কোন দেশে আবার এটা একটু বেশিও বলে, তো তাকে প্রবীণ বলা হয়। এখন প্রবীণ বয়সে আমরা এটা একটা জিনিস ভুলে যাই, মানে আমরা যুবক বয়সে যে কাজ করতে পারি, যে জিনিস খেতে পারি, আমরা সেই প্রবীণ বয়সে সেটা কিন্তু আমরা পারি না, সেটা আমাদের শরীর কুলায় না। সে কুলায় না কেন? আমাদের শরীরটা হচ্ছে একটা স্বয়ংক্রিয় মেশিন, অটোমেটিক মেশিন। সেই মেশিনটা তার মতো করে চলে, এটা প্রোগ্রাম করা আছে। সেই মেশিনটাকে আমরা সফটওয়্যার দেওয়া আছে, সেটাকে আমরা
কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারি, কোনো কোনো ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন আমাদের শরীরে কথার কথা যে সেল, যে ট্রিলিয়নস অফ সেল আছে বডিতে, সেই সেলের শত শত মারা যাচ্ছে, কোটি মারা যাচ্ছে, এবং শত শত কোটি আবার রিজেনারেট করছে। এটা আমরা আমাদের হাতে নেই। কিন্তু এখন আপনি যদি ওই ডিস্টিংশনটা বোঝেন যে একটা যুবক যেটা পারে, একটা যুবক ইচ্ছা করলে দৌড় দিতে পারে, এক দৌড়ে আপনার এই যে 10 সেকেন্ডের ভিতরে সে 100 মিটার চলে গেল। কিন্তু আপনি যদি বলেন যে আমি 60 বছর বয়সে আমি এটা দৌড় দেবো, এটা সম্ভবপর নয়। আপনি এভাবে দৌড়াতে পারেন না। আপনাকে নিষিদ্ধ বলা হয়েছে যে আপনি দৌড়াবেন না, কারণ আপনি আপনার হার্টের অবস্থা জানেন না, আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা আপনি জানেন না। আপনাকে সতর্ক হতে হবে। যেমন যেটা আমি বলি যে ধরেন খাওয়া দাওয়া, আমার আম্মার কথা আমি বলি। আমার আম্মা যখন আপনার 60 বছরের পর বয়স হলো, তারপরেও যতদিন বেঁচে ছিলেন, তখন আমাকে একটাই মানে সমস্যা বলতেন যে বাবা আমার খাওয়া দাওয়া কমে গেছে এবং আমার ঘুম হয় না রাত্রে। তা আমি বলি যে আম্মু আপনার তো অ্যাক্টিভিটি নাই, আপনি তো সারাদিন ঘরে থাকেন, আপনার কাজকর্ম নেই, সারাদিন একটু একটু হাঁটাহুটা করেন। যদি আপনার শরীরের অ্যাক্টিভিটি না থাকে, শরীরটা যদি সক্ষম না হয়, আপনি যদি কাজ না করেন, শরীর যদি টায়ার্ড না হয়, তাহলে আপনার ঘুম আসবে, ক্লান্তি না আসলে তো। হ্যাঁ, আর আপনার যদি বডি টায়ার্ড না হয়, ক্ষুধাও লাগবে না। সুতরাং আপনার এই শরীরের জন্য আপনার যে কাজকর্ম, আপনি যা দৈনন্দিন জীবনের জন্য আপনি যতটুকু পরিমাণ খেতে পারেন ততটুকু খাবেন, ততটুকু আপনার জন্য যথেষ্ট। এটাই আপনার জন্য এখন স্বাভাবিক খাওয়া। আমি যতটুকু খাই ততটুকু আপনি খেতে পারবেন না। সেই জায়গা থেকে একজন এই যে 60 যারা বয়স্ক আছেন, তাদের খাদ্যাভ্যাসটা কি ধরনের অনুসরণ করা উচিত? খাদ্যাভ্যাসের আগে আমি বলবো যে সবচেয়ে প্রয়োজন হচ্ছে নিয়ম শৃঙ্খলা মেনে, জীবনের শৃঙ্খলা, জীবন পদ্ধতিতে শৃঙ্খলা। আপনি খালি খাবার খেলে হবে না, আপনি কখন খাবারটা খাবেন, কি পরিমাণে খাবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমি যেটা সবসময় বলে থাকি যে এটা সুস্থ লোকের জন্য প্রযোজ্য। আমরা প্রায়শ আপনার যখন তখন খাই, আমাদের যখন ইচ্ছা হয় তখন খাই। এই যে সকালে নাস্তা করার পরে খাই, 1 ঘন্টা পরে খাই, না 1 ঘন্টা পরে আবার 1 ঘন্টা পরে আবার কিছু খেলাম, সারাদিন খেতেই থাকি, খাওয়ার ভিতরে থাকি, পানীয় খাচ্ছি, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, বিভিন্ন ধরনের জিনিস খাচ্ছি। এটা ভালো নয়। আপনাকে স্পষ্টত একটা নিয়ম মেনে চলতে হবে। শরীর নিয়মের বাইরে যায় না। শরীরের নাম মহাশয়, যা করে তা এই কথাটা ঠিক নয়। এটা আমি সবসময় বলে এসেছি এবং লিখেছি এটার উপরে। আপনি যা ইচ্ছে তা করতে পারেন না, কারণ বডির একটু যেটা বলেছি একটা স্বয়ংক্রিয় মেশিন, তার একটা প্রোগ্রাম করা আছে। আপনি কখন খাবেন সেটাকে কখন সে ডাইজেস্ট করবে, কখন সেটাকে মেটাবলাইজ করবে, কখন আপনাকে শক্তি দিবে, একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে এটা চলবে। এখন আপনি যদি নিয়ম না মানেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। যেমন আমি যেটা বলে থাকি যে আপনি সকালে ব্রেকফাস্ট করবেন। আমি যেটা বলে থাকি যে আপনি ব্রেকফাস্ট করার আগে যদি সুস্থ লোক হয় বা বৃদ্ধ হয়, আপনি খালি পেটে 2 থেকে 3 গ্লাস পানি খেয়ে নিন। এই পানি হলো ওয়াটার থেরাপিটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখন ওয়ার্ল্ড এখন চলছে। তারপর আপনি একটা 8টার সময় আপনি নাস্তা খান। কথার কথা, নাস্তায় আপনি কি খাবেন? আপনি যদি সিরিয়াস কোনো রোগ, এখন তো এগুলার মানে না, এখন ডাক্তাররা আপনার ডিম খেতে মানা করে, বাটার খেতে মানা করে, চিজ খেতে মানা করে, সব কোলেস্টেরল ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কিত করে তুলে ফেলেছে। কিন্তু আমি এগুলো মানতে চাই না, কারণ এগুলো শরীরের জন্য এসেনশিয়াল, খুব অত্যন্ত প্রয়োজনীয় কতগুলো পুষ্টিকর খাবার। আপনাকে ডিম খেতে হবে, একটা করে ডিম সকালে আপনাকে খেতে হবে। কুসুমটা বাদ দেওয়া কেন? কুসুম বাদ দিবেন? কুসুমের ভিতরে ভিটামিন আছে, আপনার প্রচুর ভিটামিন আছে, প্রোটিন আছে। কোলেস্টেরলের কথা যে বলা হচ্ছে, কোলেস্টেরল ইজ নট দ্য কজ অফ এনি প্রবলেম ইন দ্য বডি। ড্যামেজড কোলেস্টেরল আপনার শরীরের ক্ষতি করে। ড্যামেজড কোলেস্টেরল মানে যেটা উচ্চতাপে যদি কোলেস্টেরলকে দিয়ে পোড়ানো হয়, রান্না করা হয়, তাহলে কোলেস্টেরলটা ভেঙে যায়। কোলেস্টেরল ভেঙে গেলে তখন এটা ড্যামেজড কোলেস্টেরল বলা হয়। ড্যামেজড কোলেস্টেরলটা তখন আপনার হার্টে ডিপোজিট করে বা ব্রেনে ডিপোজিট করে। কিন্তু নর্মাল কোলেস্টেরল আপনার এটা ভেসে বেড়ায়। আপনার আর্টারিতে যদি ব্লাড, মানে হার্টের আর্টারিতে যদি কোনো ইনফ্লামেশন না থাকে, ক্ষত না থাকে, তাহলে আপনার এই কোলেস্টেরল কোনো সময় সেখানে জমবে না। এই কথাটা আমাদের ডাক্তাররা বলে না, চিকিৎসা বিজ্ঞানীরা বলে না, কিন্তু আমি বলি। আপনি যেটা বললেন যে ক্ষতিকর যে কোলেস্টেরল, এটা অনেক সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে শরীরের মধ্যে তৈরি হচ্ছে। আচ্ছা, আর ট্রান্স ফ্যাট যেটা বলা, সেটা হার্ট অ্যাটাকের কারণ। এবং সেটা আমি সেই জন্য বলি যে আপনার খাওয়া দাওয়া, যেটা কোলেস্ট্রল আছে সেটা 100 ডিগ্রির উপরে তাপমাত্রা রান্না করা বেশিক্ষণ উচিত নয়। ম্যাক্সিমাম 120 ডিগ্রিতে রান্না করা উচিত। যাই হোক, যেটা বলছিলাম যে আপনি ধরেন নাস্তা খাবেন, আপনি পুষ্টিকর খাবার খাবেন, যেটা আমি বলেছি আপনার পরিমিত পরিমাণে বাটার খাবেন, চিজ খাবেন, ডিম খাবেন, দুধ সহ্য হলে দুধও খাবেন। তারপর আপনি অল্প পরিমাণে কার্বোহাইড্রেট খাবেন, বেশি কার্বোহাইড্রেট আপনি নেবেন না। 2টো আটা রুটি খান,
এবং সেটা হোল গ্রেন হতে হবে, হোল গ্রেন, যেটা আমরা সাদা রুটি নয়। আপনার হোল গ্রেন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে, হোল গ্রেনে আপনার, আমি তো বিরোহী চাল কিনি এগুলো থেকে, যেটা লাল চাল যেটা বলা হয়, একসময় আমরা ছোটবেলায় খেয়েছি, সেটা অত্যন্ত পুষ্টিকর। এখন এই হোল গ্রেন যেগুলো সাদা ময়দা বা ভাত, এগুলো খারাপ, শরীরের জন্য ক্ষতিকর। এখন তো আপনার পাউরুটি বলেন, আটা বলেন, ময়দা বলেন, সবগুলো সাদা হয়ে গেছে, রিফাইন করা, এগুলো অত্যন্ত শরীরের জন্য ক্ষতিকর। আপনি অল্প পরিমাণ কার্বোহাইড্রেট খাবেন, তারপরে আপনি পানি খাবেন না বেশি নাস্তার পরে, আপনি 1 কাপ চা খান বা 1 কাপ কফি খান, এবং সেটাও যদি ক্ষতিকর হয় কফিটা বাদ দিতে পারেন, ক্যাফিনের সমস্যা যদি থাকে তাহলে এটা খাবেন না। তারপর 11টার দিকে আপনি সবুজ চা খাওয়া যেতে পারে, সবুজ চা খাইতে, গ্রিন টি ইজ ভেরি গুড ফর হেলথ। আপনার শরীরের জন্য এটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, গ্রিন টি খাওয়া যেতে পারে, গ্রিন টির অভ্যাস করা যেতে পারে ব্ল্যাক টির পরিবর্তে। আচ্ছা, তারপর আপনি 11টার দিকে যদি একটু খিদা লাগে তাহলে আপনি একটু হালকা নাস্তা করে নিলেন, একটা ফল খেলেন, একটু মুড়ি খেলেন, সিম্পল জিনিস যেগুলো হয়। আর তারপর আপনি প্রস্তুতি নেবেন লাঞ্চের জন্য। লাঞ্চ খাবেন আপনি একটা নির্দিষ্ট সময়, 1টা থেকে 2টার ভিতরে আপনি যখন ইচ্ছা আপনি খান। প্রতিদিন আপনি একই সময় আপনি লাঞ্চ করবেন, একই সময় ব্রেকফাস্ট করবেন। লাঞ্চের ভিতরে আপনি সে অল্প পরিমাণে ভাত খাবেন, বেশি ভাতের আপনার দরকার নেই। আপনি প্রোটিন খাবেন, একটু চর্বি জাতীয় জিনিস খাবেন, বেশি নয়, বেশি পরিমাণে নয়, অল্প অল্প পরিমাণে, সবই পরিমাণের মধ্যে থাকা। বলা হচ্ছে যে আপনার প্রবীণদের জন্য খাওয়া হচ্ছে 2 পায়ের জন্তু, 2 পায়ে মানে যে 2 পায়ে চলাফেরা করে, মোরগ খেতে পারেন আপনি, তারপরে আপনি অন্যান্য পাখি খেতে পারেন। তো রেড মিটটা বর্জন করা উচিত। রেড মিট সম্পর্কে আমাদের ইদানিং ধারণা, রেড মিট ইজ কজিং ক্যান্সার। রেড মিট ক্যান্সার তৈরি করে, গরু গোস্ত, খাসি গোস্ত, শুকর গোস্ত, এগুলা যত কম পরিমাণে খাওয়া যায় তত ভালো। আপনি মাছ খাবেন বেশি পরিমাণে, আমাদের খাদ্যের ভিতরে মাছ আনতে হবে, বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে মাছ আনতে হবে বেশি করে। মাংসের চেয়েও বেশি পরিমাণে মাছ যদি আনা হয়, মাছের ভিতরে বিভিন্ন ধরনের উপাদান আছে, হরেক রকমের আপনার ভিটামিন আছে, প্রোটিন তো আছে, ফ্যাট আছে, যে ফ্যাটটা আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কন্টেইনিং ফ্যাট আছে, সেই ফ্যাট সমৃদ্ধ মাছ খাবেন, ভ্যারাইটি অফ ফ্যাট। এখন আগে একসময় ফরমালিন ভয়ে মাছ খেত না মানুষ, ইদানিং কিন্তু বাজার আপনি জীবন্ত মাছ পাবেন, আপনি জীবন্ত মাছ কেনেন, কোনো সমস্যা নেই। তো সেটা আপনি লাঞ্চ করেন, লাঞ্চের পর একটু ফল খান, এই আপনার লাঞ্চ হয়ে গেল। বিকালে আপনি একটুখানি সামান্য নাস্তা করেন, আবার রাতে নির্দিষ্ট সময় আপনার ডিনার করেন। ডিনারটা হতে হবে বা রাতের খাবারটা হতে হবে হালকা, একদম হালকা। আপনি 2টো রুটি খেতে পারেন, যদি মানে হোল গ্রেনের পাউরুটি 2 পিস খেতে পারেন, সামান্য একটুখানি মাংস খেলেন বা মাছ খেলেন, হ্যাঁ, তারপর দুধ যদি সহ্য, তাহলে 1 কাপ দুধ খেলেন, আপনি শুয়ে গেলেন। পেট ভর্তি করে আপনি খেয়ে আপনি ঘুমাতে যাবেন না কোনো সময়। রাতে যত হালকা খাবার খাওয়া যায় ততই ভালো। বলা হচ্ছে যে রাতে যদি আপনি খেতে যদি না চায় মন, তাহলে এখন খাবেনই না, খাওয়া ছাড়া আপনি শুয়ে যাবেন। তবে একটু খেয়ে, যে কোনো কিছু একটা জিনিস খেয়ে শোয়া ভালো, সেটা অল্প পরিমাণে খেতে হবে। এবার আসি যে একটু ওই যে মানে যেটা ব্যায়ামের কথা বলা হয়, সেই শারীরিক খাবারের পাশাপাশি, হ্যাঁ, নানা রকম তো এক্সারসাইজ বা ব্যায়ামের বিষয় আছে, সেইটার ক্ষেত্রে প্রবীণদের আপনি কি বলবেন? যারা প্রবীণ তাদের জন্য শারীরিক যে ব্যায়ামের বিষয় আছে সেই জায়গাতে কথা বলা, কারণ কেউ সকালে হাঁটতে পারেন, অনেকে পারেন না, বা অনেকে রাতে হাঁটেন, রাতে হাঁটা ভালো তো দুপুরে সকালে হাঁটা ভালো, এরকম নানা রকম কথা। এবং শারীরিক পরিশ্রমটা কতটুকু করবেন, এরকম অনেক কথা আছে। হ্যাঁ, ব্যায়ামটা অত্যাবশ্যকীয় একটা বিষয়, ব্যায়াম করতেই হবে বা পরিশ্রম করতেই হবে, পরিশ্রম করতে হবে, বা শরীরের অ্যাক্টিভিটি বাড়াতে হবে, সোজা কথা হচ্ছে এটা। চালু রাখতে হবে, হ্যাঁ, শরীরকে চালু রাখতে হবে, শরীরের স্বয়ংক্রিয় ব্যবস্থাকে চালু রাখার জন্য আপনাকে মানে চালু থাকতে হবে, সোজা কথা হচ্ছে এটা। তবে প্রাপ্তবয়স্কদের ব্যায়াম তো অবশ্যম্ভাবী, ব্যায়ামের কোনো বিকল্প নেই। ব্যায়াম শরীরে সুস্থ রাখার জন্য অত্যন্ত আবশ্যক একটা ফ্যাক্টর। প্রবীণদের জন্য ব্যায়াম আছে, প্রবীণরা কিন্তু আবার যুবকদের মতো, প্রাপ্তবয়স্কদের মতো ব্যায়াম করতে পারবে না। যেমন জগিং করা, অনেকে দৌড়ায়, অনেকে দ্রুত বেগে হাঁটে, যুবকেরা, প্রাপ্তবয়স্করা। যেমন আমি হাঁটি প্রতিদিন 1 ঘন্টা, আমি একেবারে ব্রিস্ক ওয়াক করে, ঘর্মাক্ত অবস্থা, আমার সারা শরীর ঘেমে যায়। তো এটা আমি আজকে 30-40 বছর ধরে করে আসছি, আমি সেজন্য ইনশাআল্লাহ বেশ ভালোই আছি। কিন্তু প্রবীণেরা তো আমার মতো এইভাবে এখন পারবে না, আমি অবশ্য এখন প্রবীণের কাছে চলে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রবীণদের কতগুলো সমস্যা আছে ব্যায়ামের ক্ষেত্রে। ব্যায়ামের ক্ষেত্রে মানে কি, আপনি একটা জিনিস আপনি মনে রাখবেন যে প্রবীণেরা কিন্তু পৃথিবীতে অসংখ্য প্রবীণ আপনার পড়ে গিয়ে আহত হয় বা মারাও যায়, তাদের ব্যালেন্স থাকে না। অসংখ্য মানুষ আপনার হঠাৎ করে উঠতে গিয়ে পড়ে যায়, এটাকে পস্টিরিয়র হাইপোটেনশন বলা হয়। আপনি যখন বসা অবস্থা থেকে হঠাৎ করে উঠেন,
তখন আপনার ব্রেন থেকে সমস্ত রক্ত নিচের দিকে নেমে যায়, তখন সেখানে অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার কারণে আপনার তখন সেখানে আপনার ব্রেন কাজ করে না, তখন একটা মানে প্রেশারটা কমে যায়, কমে গেলে তখন সে মাথা ঘুরে তখন পড়ে যায়, পড়ে গিয়ে তখন আহত হয়। সাধারণত আপনার হাত পা ভাঙ্গে, পাঁজর ভাঙ্গে, কোমর ভাঙ্গে, তারপরে মাথাতে আঘাত লাগে। এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, যে মাথাতে যদি বাড়ি লাগে তখন মানুষ অনেক সময় বেহুশ হয়ে যায় এবং মারাও যায়। এটা খুবই ডেঞ্জারাস। সেই জন্য প্রবীণরা যখন ব্যায়াম করবেন তাদের সহায়ক শক্তি থাকার দরকার সাথে। যদি একান্ত বৃদ্ধ হয়, প্রবীণ যদি নিজের কনফিডেন্স থাকে যে তিনি একা একা পারবেন, হাঁটা ওঠা করতে পারবেন, তবে কাছে কিনারে হাঁটা ওঠা করার দরকার, বেশি দূরে যাওয়া উচিত নয়। আর যদি দূরে যেতে হয় তাহলে তাকে একজন সাপোর্ট লাগবে, সঙ্গে কাউকে নিতে হবে, সঙ্গে কাউকে নেওয়াটা বেটার। কারণ তিনি যদি পড়ে যান বা তার যদি কোনো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাকে সেখানে অ্যাসিস্ট করার মতো যদি কেউ না থাকে। আসলে তো ঘরে বসেও তা করা যায়, কিন্তু ঘরে বসে করা আমি প্রেফার করি না। কারণটা হচ্ছে আপনার ঘরে বসে করলে প্রকৃতি আপনি দেখবেন না। হ্যাঁ, আপনি যদি গাছপালা, সবুজ গাছপালা চারিদিকে আছে, লবণ আছে, ঘাস আছে, বাতাস আছে, মানুষজন আছে, আপনি অসংখ্য মানুষ দেখবেন যখন আপনি একটা পার্কে হাঁটেন, বা যেখানে অনেক লোকের সাথে আপনার দেখা হবে, আপনাকে সালাম জানাবে, আপনি কুশল বিনিময় করবেন, হাসাহাসি হবে, ঠাট্টা মশকরা হবে, আপনার কৌতুক হবে, এটা আপনার মনকে উৎফুল্ল করে। স্যার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে হাসাহাসি করা, হাসিটা খুব গুরুত্বপূর্ণ। না, হাসাহাসি করতে, কিন্তু আমাদের দেশে মানে আর্টিফিশিয়াল হাসি, এইটাই হাসা কিন্তু আসলে প্রকৃতপক্ষে শরীরের জন্য কিছু করে না। আপনি হাসার জন্য উপলক্ষ বের করতে হবে, আপনি মনটাকে সঙ্গে নিয়ে হাসতে হবে। আপনি এমন কিছু করবেন, প্রবীণ বয়সের মানুষেরা কিন্তু হিউমারাস হয় বেশি, তারা হিউমার করে বেশি আর কি। তা আপনি হিউমার করেন, হাঁটতে হাঁটতে আপনি কৌতুকের মানে গল্প করেন, আপনি জীবনের গল্প করেন, বা আপনি যার সঙ্গী আছে তার সাথে আপনি আলাপ করতে পারেন, গল্প করেন, হাসাহাসি করেন, খোশ মেজাজে থাকুন, তারপর আপনি হাঁটেন। আপনার বেশি হাঁটার দরকার নেই, 20 থেকে 30 মিনিট হাঁটলে যথেষ্ট, আপনি ফিরে আসেন। আর যদি আপনি বাইরে যেতে যদি না চান, তাহলে আপনি ঘরেও আপনি ঘরের ভিতরে হাঁটাওটা করতে পারেন। আর ঘরের ভিতরে হাঁটাওটা, যেমন হাঁটাওটা ছাড়ার কাজ আছে, ছোটখাটো কাজ আপনি করতে পারেন। একটুখানি যদি টব থাকে, টবে একটু পানি দিলেন, বা একটু মোছা টোছা করলেন, আর নানান বই পুস্তকগুলো একটুখানি দেখলেন। অনেক রকমের কাজ ঘরে থাকে, আপনার এটাই নির্ভর করবে আপনার উপর, আপনার পারসেপশন উপর, আপনি কি কাজ করবেন সেখানে। সুতরাং আপনার এই বডিকে অ্যাক্টিভ রাখা এটা অত্যন্ত প্রয়োজনীয়। দুর্ভাগ্যবশত যে অনেক সময় তো মানুষ এমন রোগে আক্রান্ত হয় যে তাদেরকে বিছানায় পড়ে থাকতে হয় বছর পর বছর, বছর বছর, যেমন স্ট্রোকের পেশেন্ট বা হার্ট অ্যাটাকের পেশেন্ট, বিশেষ করে স্ট্রোকের পেশেন্ট চলাফেরা করতে পারে না, মানে এরা হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। তারা তো বছর 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 আপনার এই বিছানায় পড়ে আছে। আমি আবার গ্রামে গিয়ে দেখে আসলাম যে কি দুর্বিষহ জীবন, 4-5টা রোগী বৃদ্ধ বয়সে আপনার স্ট্রোক করে আপনার বিছানায় পড়ে আছে, দেখার মতো কেউ নেই, গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানে তারা আমাকে একজন বললেন যে আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি, যত তাড়াতাড়ি মৃত্যুটা আসে তত আমাদের জন্য মঙ্গল করো, আমরা আর এই জীবন সহ্য করতে পারছি না। সুতরাং এই যে দেখেন, সুস্থ থাকাটা কত বড় প্রয়োজন, হাঁটাহুটা করা, চলাফেরা করা, খাওয়া দাওয়া করা, সে বেশি হোক কম হোক, ভালো হোক খারাপ হোক, কিন্তু এই চলাফেরা করে হেসে খুশি সবার সাথে মিলেমিশে চলাফেরা করে মৃত্যুবরণ করাচ্ছে, সুখে তার কিছু হতে পারে না, ঠিক না? তো সেই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে সবসময়। আমি যেটা বলে থাকি যে আপনি দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করুন, ঘরে থাকুন আর যেখানে থাকুন, আপনি বই পড়েন, কবিতা পড়েন, প্রবন্ধ পড়েন, মনটাকে প্রফুল্ল রাখেন, অথবা আপনি গান শুনেন, গান একটা বড় থেরাপিও, সেটা শুনতে পারেন। আপনার কাছে যেটা ভালো লাগে, যাতে আনন্দ পাওয়া যাবে, সেটা আপনি করুন। কেউ তো বাগান করাতে আনন্দ পাবেন। সুতরাং এখন এটা পার্সন টু পার্সন ভেরি করে, কার কি ভালো লাগবে সেটা আমি বলতে পারি না। আপনি খেলাধুলা করতে পারেন ঘরের ভিতরে, আপনার যদি নাতনি থাকে, তাদের যে অবসর সময় যদি থাকে, বা আপনার পুত্রবধূ থাকে, বা আপনার ওয়াইফের সাথে আপনি বসে বসে খেলাধুলা করতে পারেন, গল্প করতে পারেন, সেটা নির্ভর করবে কমপ্লিট আপনার। একটা বিষয়, মানব দেহ নামের যে যন্ত্র, তাকে সক্রিয় রাখার জন্য যে কাজটা, এটা তো নিজে তো ব্যক্তিগতভাবে রাখবে, পরিবার রাখবে, কিন্তু রাষ্ট্র বা সমাজ যদি একটা কাজ দেয়, যে মহল্লাতে আছে সেই মহল্লা যদি তাকে একটা কাজ দেয়, কারণ আপনি যেমন শিক্ষক, যিনি অবসরে গেলেন, তাকে শিক্ষকতার সঙ্গে সংযুক্ত এরকম কাজ দেওয়া যেতে পারে, চিকিৎসককে দেওয়া যায়, নানা পেশার লোককে তো নানা ব্যবস্থা রাখাই যায়। তা তো অবশ্যই রাখা যায়, এটা তো ভালো উদ্যোগ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন সারা বিশ্বের প্রবণতাটা কি, আপনি যদি পশ্চিমা বিশ্বের কথা বলেন, আমি আমার দেশের কথা হয়তো পরে বলবো, পশ্চিমা বিশ্বে এখন প্রবীণের একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে, বোঝা হয়ে দাঁড়িয়েছে। মানুষ এত বেশি বছর বাঁচছে যে
সরকার বিব্রত হয়ে যাচ্ছে যে মানুষ এত বছর বাঁচছে, তাদের পেছনে আমাদের বাজেটের বিরাট একটা অংশ মানে মানে ব্যয় হয়ে যাচ্ছে। কি জন্য? ভরণ পোষণ, চিকিৎসা, পেনশন বা আরো সামাজিক যে সমস্ত দায়বদ্ধতা আছে সরকারের, সেগুলো করতে গিয়ে যদি ওই সমাজ ব্যবস্থা ওরকম হয় আর কি, তাদের পিছনে আপনার এই যে কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। তারা ভাবছে যে তারা যদি এই ধরনের চিন্তা আর কি, যেটা আমি ভাবি আর কি, তারা ভাবেন হয়তো সরকার আগে মরে গেলে হয়তো এই টাকাটা আমরা আমাদের বেশি যেত, এটা অন্য খাতে আমরা ব্যবহার করতে পারতাম। কিন্তু এখন বেঁচে থাকার কারণে তারা কিছু করতেও পারছে না। যেমন আমি জাপানের কথা বলি বা জার্মানির কথা বলি, ইউরোপের কথা বলি, আমেরিকার কথা বলি, এই যে বৃদ্ধ বয়সে সেখানে ওল্ড হোম নামে হোম আছে, আপনি তো জানেন সেটা, যে সেখানে অনেক সময় কি সামাজিক ব্যবস্থাটা এমনভাবে ভেঙে গেছে, এই যে পারিবারিক বন্ধনটা এমনভাবে ভাঙছে সেখানে, বা সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে ভাঙছে, যে ওল্ড হাইম বা যেটা বৃদ্ধদের জন্য যে আবাসস্থল তৈরি করা হচ্ছে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেমন ঘরে ছেলে মেয়ে আছে, তার নাতি নাতনিও আছে, কিন্তু ওই যে বৃদ্ধ বয়স ওনাদের খেদমত করা বা দেখাশোনা করার মতো সেখানে পর্যাপ্ত সময় তারা দিতে পারছেন না। ছেলেও কাজ করে, ছেলে বউ কাজ করে, নাতি নাতনিরও কাজ করে, ঘরের বাইরে সব চলে যায়। তারা এখন ঘরে থেকে কি করবে? তাদের সেবা শুশ্রূষা কে করবে? রান্নাবান্না কে করবে? তাদের দেখাশোনা কে করবে? সেই জন্য তাদেরকে বৃদ্ধ বয়সে আপনার ওই সমস্ত হাইমে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে তারা বসবাস। সে একটা দুর্বিষহ জীবন। সেরকম একটা ওল্ড হাইম আমি দেখেছি, ওল্ড হোম দেখেছি আমি, যেখানে এই যে ছোট ছোট বাচ্চারা গল্প শোনায় এই বৃদ্ধদেরকে, মাতিয়ে রাখে সারাদিন, তাদের সাথে খেলাধুলা করে, ওই যে ভুলে যায়, বারবার একই গল্প বারবার বলছে, হয়তো একই গল্প, ছোট গল্প তাকে হয়তো ঘন্টার ভিতরে 3 বার বলতে হচ্ছে, তারপরেও তাদেরকে একটু হাঁটাচ্ছে, গল্প করাচ্ছে। এটা ট্রেন্ড হয়ে গেছে ওখানে। আমাদের দেশেও তো এখন শুনছি যে সেই ওল্ড হোম তৈরি হয়ে গেছে, ওখানে চলে যাচ্ছে। যেমন অনেক বৃদ্ধ আছেন যাদের কেউই নাই, তারা তাদের দেখাশোনার মতো ছেলেমেয়েরা বাইরে চলে গেছে। আমি অনেক বাড়িতেই আছে, কিন্তু সেই নিজের ফ্ল্যাটে না থাকার মতোই আছে। সারাদিন হয়তো এই যে সকালে উঠি বসছে, বারান্দা চেয়ারে বসেছে, স্বামী স্ত্রী দুজনে, বৃদ্ধ দুজনে বসেছেন, চাটা খেলেন, আবার বসে বসে সারাদিন তাকিয়ে আছেন বাইরের দিকে। ওই তারপর একটু পরে নাস্তা খেতে গেলেন, আবার লাঞ্চ খেতে গেলেন, সে আবার বিকাল পর্যন্ত অপেক্ষা করলেন, তারপর সে ডিনার খেলেন, আবার বিছানায় গেলেন, আবার সকালে উঠলেন। এই গতানুগতিক জীবন। অনেকে মানে নানা কারণে বাবা মাকে সময় দেন না, আবার তাছাড়া যে ধরেন বিদেশ ছেলে মেয়েরা বিদেশে থাকার কারণে তো আসতেই পারে না, মাঝে মাঝে আসে কয়েকদিন। আমাদের সমাজ ব্যবস্থা এটা একটা ত্রুটি, যেটা আমি সবসময় দেখে থাকি, যে বাবা মাকে সময় দিচ্ছে না। সময় দেওয়া যেতে পারে, দিচ্ছে না। অনেক সময় বৃদ্ধ হয়ে গেলে তার বার্ডেন মনে করে, এই যে ভরণ পোষণ দেওয়া, খাওয়া দাওয়া দেওয়া, অনেক সময় তাদের পক্ষে সামর্থ্য থাকে না, কিন্তু সময় থাকা সত্ত্বেও তারা দেয় না। কিন্তু জানেন, আমাদের কোরআনে স্পষ্ট একটা কথা বলা আছে, কিন্তু এটা আমরা প্রায় মোনাজাতে বলে থাকি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ছেলে মেয়েদেরকে যে তোমরা তোমাদের বাবা মা এক বা দুজনেই যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাহলে তাদের সামনে শব্দের উচ্চারণ করিও না, যে শব্দ শুনলে তারা দুঃখ পাবে, কষ্ট পাবে। তারপর তাদের জন্য দোয়া করো, যে আমাদেরকে ছোটকালে যেভাবে তারা আদর যত্ন দিয়ে লালন পালন করেছেন, আমাদের বাবা মাকে তোমরা সেভাবে লালন পালন দেখাশোনা করো। এই দোয়াটা আছে সেখানে, কিন্তু সেই দীক্ষা আমাদের অনেকের ভিতরে আসে না, আমরা দেখি না। যে সন্তান সন্ততি বাবা মার দোয়া পায় না, তার জীবনে সে কোনো কিছুই পায় না। আর যে সন্তান সন্ততি আমি দেখেছি যারা বাবা মার অকুণ্ঠ দোয়া পেয়েছে, মন খোলা দোয়া পেয়েছেন, মন খুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, সন্তান সন্ততির উন্নতি হয়েছে, তারা ভালো ছিল, এখনো ভালো আছে। সুতরাং এই বাপ মার জন্য বা বৃদ্ধদের জন্য কাজ করা, দাদা দাদির জন্য, বাপ মার জন্য, বৃদ্ধ বয়সে উপনীত হলে তাদের জন্য মন খুলে কাজ করতে হবে। যে আপনি যে বই পড়ার কথা বললেন, আপনি আমাদের যে বিভিন্ন রকম আমাদের তরুণরা বা কিশোররা নানা অপরাধে যুক্ত যাচ্ছে, নানা রকম আসক্তিতে পড়ছে, সেই জায়গাগুলিতে যদি মানে মহল্লা, অ্যাপার্টমেন্ট বা এলাকা ভিত্তিকে যদি প্রবীণদের কাজে লাগানো যায়, তারা তাদের সাথে কথা বলবে, এটা খুবই ভালো উদ্যোগ হতে পারে। এটা সোশ্যাল, মানে এটা ওরা এলাকা ভিত্তিক হওয়া যেতে পারে। আমি সেটাই বলছি, এলাকা ভিত্তিক, সে এলাকা ভিত্তিক করা যায়। এটা রাষ্ট্রপক্ষে সম্ভবপর হবে। এলাকাটা রাস্তার সমস্যা, মহল্লার অনেক রকম, সেগুলো যদি তাদেরকে ব্যস্ত রাখা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ধরেন এগুলো এখন চলে গেছে ইয়াঙ্গার জেনারেশনের হাতে। আপনার সোশ্যাল স্ট্রাকচারটা এমন পর্যায়ে চলে গেছে যে এখন আপনি প্রত্যন্ত অঞ্চলে যান, গ্রামে গঞ্জে যান, সেখানে ইয়াঙ্গার জেনারেশন, অল্প বয়সী ছেলেমেয়েরা, তরুণরা স্যার কর্মী থাকবে, কিন্তু
পিছনে পরামর্শের জন্য তাদেরকে কিন্তু রাখা সেটা যায়। তারা এইটাও তাদের মানসিকতার ভিতরে আছে কিনা আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে। আপনি স্যার যে পশ্চিমের কথা বললেন, পশ্চিম এবং আমাদের সমাজের মধ্যে এখন অনেক তফাৎ আছে। এখন আমরা বাবা মা বা এই যে মানে যারা প্রবীণ তাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ তাদের সঙ্গে বসবাস করি, হ্যাঁ, একসঙ্গে থাকার চেষ্টা করি আমরা অনেকেই। এটা প্রচুর আনন্দের ব্যাপার। হ্যাঁ, অনেক আনন্দ দেয় আমাদেরকে। আমাদের সমাজ তো সেভাবে এখনো হয়নি। না, এখনো হয়নি। কিছুটা অনুকরণ করার চেষ্টা করে কেউ কেউ বা অনেকে। এরোশন স্টার্ট হয়েছে যেটা ধারণা, সে আপনার বিশ্বায়নের যুগে আমরা এটাকে অ্যাভয়েড, কিন্তু আমাদের মানে যে আপনি ভালোবাসার কথা বললেন স্যার, সেই জায়গাটা তো নিশ্চয়ই আমাদের আছে। সেটা আছে। মানুষ যখন প্রবীণ হয়ে যায় তখন তারা একটা কমপ্লেক্সে ভোগে। কমপ্লেক্সটা হচ্ছে যে আমি মনে হয় অকাজা হয়ে গেলাম, বাড়তি হয়ে গেলাম, মানে আমার আর কিছু কন্ট্রিবিউট করার নাই, না আছে পরিবারে, না আছে সমাজে, না আছে রাষ্ট্রে। সুতরাং আমার এই অবহেলা, আমাকে কি অবহেলা করছে কিনা, তখন তার দৃষ্টি থাকে সবসময় যে পরিবারের কেউ আমাকে অবহেলা চোখে দেখছে। এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার, যে তাকে বুঝতে দেওয়া যে আপনার কথা আমরা জানার চেষ্টা করছি, শোনার চেষ্টা করছি, আপনার গুরুত্ব এখনো আছে, আপনি ছাড়া আমাদের পরিবার অচল। এইটা এক ধরনের মানে বড় ধরনের মানসিক সুস্থতা বা ঔষধও বলতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপে এতক্ষণ এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।